মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরুর পূর্বে আমি তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি। আমরা ছিলাম 1601 সালের দরিদ্র আইনে। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের সমালোচনা অথবা দুর্বল দিক। আমরা এর পূর্বের ক্লাসে 1601 সালের দরিদ্র আইন এবং সেই দরিদ্র আইনের কি কি ধরনের বৈশিষ্ট্য ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই আইনের কিছু দুর্বল দিক আছে, যে দিকগুলো এই আইনটাকে কিছুটা সমালোচনার সম্মুখীন করেছে। তো আমরা যদি বইয়ের ভিতর থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু দরিদ্র আইনের যে দুর্বল দিকগুলো ছিল সেগুলো উল্লেখ করা হচ্ছে। পুরাতন অব্যবহৃত বিল্ডিং দরিদ্র ঘর এবং শ্রমঘর হিসেবে ব্যবহার করা হতো। সরকারি অনেক বিল্ডিং ছিল যেগুলো পরিত্যক্ত, অব্যবহৃত এবং নোংরা, অস্বাস্থ্যকর ছিল। মূলত সেই সব পুরাতন জরাজীর্ণ বিল্ডিং গুলোই দরিদ্রাগার অথবা শ্রমাগার হিসেবে ব্যবহার করে সেখানে দরিদ্রদেরকে বিভিন্নভাবে নিয়োজিত অথবা রাখা হতো। এতে করে তাদের ভিতরে অনেক ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা এবং মানসিক অনেক ধরনের সমস্যা দেখা দিত, যার কারণে এত সফলতার পরেও এই কিছু কারণের কারণে এখানে আমাদের কিছু দুর্বল দিকগুলো ফুটে উঠেছে। দ্বিতীয় নম্বর পয়েন্টে যদি আমরা দেখি, ওভারসিয়ার কর্তৃক নিযুক্ত তত্ত্বাবধায়কের খারাপ আচরণ। ওভারসিয়ার কর্তৃক দরিদ্রদের জন্য যাদেরকে নিয়োজিত করা হতো অথবা নিযুক্ত করা হতো তাদেরকে তত্ত্বাবধায়ক হিসেবে বলা হতো অথবা বিবেচনা করা হতো। সেই সব তত্ত্বাবধায়ক দরিদ্রদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন এবং বিভিন্নভাবে তাদেরকে খারাপ আচরণ করে তাদের মানসিক অথবা তাদের শারীরিকভাবে তাদেরকে নির্যাতন করা হতো। তো এইসব কারণে অনেক ক্ষেত্রেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল 1601 সালের এই দরিদ্র আইন। এবং যারা এইসব তত্ত্বাবধায়ক ছিল তাদের ভিতরে দরিদ্রদের প্রতি তেমন মায়া, মমতা অথবা কোনো ধরনের দরিদ্রদেরকে আপন করে নেওয়ার মন মানসিকতা ছিল না। তারা সবসময় দরিদ্রদেরকে বিভিন্নভাবে শোষণ, অত্যাচার, নির্যাতন করে যেত। তারপরে 3 নম্বর পয়েন্টটা যদি আমরা দেখি, আত্মনির্ভরশীলতা অর্জনের ব্যবস্থা ছিল না। দরিদ্রদেরকে শুধুমাত্র সহায়তা প্রদান করা হতো, কিন্তু পরবর্তী সময়ে দরিদ্ররা যে নিজের পায়ে নিজে দাঁড়াবে সেই ধরনের কোনো কার্যক্রম অথবা পদক্ষেপ এই 1601 সালের দরিদ্র আইনে ছিল না, যার কারণে দরিদ্ররা তাদের সেই দরিদ্র অবস্থা থেকে বের হয়ে আসতে পারতো না। তারা সবসময় সরকারের অথবা সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী হয়েই জীবনযাপন করত। চতুর্থ নাম্বার যে পয়েন্টটা আমরা যদি দেখি, দরিদ্রদের সাময়িক সহায়তা প্রদান। দরিদ্রদেরকে শুধুমাত্র তাদের সাময়িক সহায়তা দেওয়া হতো, যখন যেটা প্রয়োজন ছিল শুধুমাত্র সেইটুকুই দেওয়া হতো, যার কারণে দরিদ্রদের চাহিদা সবসময় অপূর্ণ থেকে যেত। অথবা ভবিষ্যতের জন্য তারা যে কিছু সঞ্চয় করে রাখবে, মজুত করে রাখবে, সেই ব্যবস্থা ছিল না। এবং তাদের জন্য যে দান এবং সহায়তা গুলো ছিল সেগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল না, অনেক ঘাটতি ছিল, অথবা সেইভাবে তাদের চাহিদা পূরণ করার কোনো ব্যবস্থা করা হতো না। 5 নম্বর পয়েন্টটা যদি দেখি, সরকারি সাহায্য প্রাপ্তিতে নানা রকম জটিলতা। যারা সরকারি এই সাহায্য সহযোগিতা প্রদান করত তারা বিভিন্নভাবে দরিদ্রদেরকে হ্যারাসমেন্ট করত, অথবা এই সাহায্য পাওয়ার ক্ষেত্রে দরিদ্রদেরকে অনেক ধরনের জটিলতার সম্মুখীন হতে হতো, যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যেত যে এই সাহায্য পেতে গিয়ে দরিদ্রদের অনেক শারীরিক, মানসিক অথবা অনেকভাবেই তারা বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন অথবা সরকারি অনেক ধরনের যে নিয়ম নীতিগুলো ছিল সেই নিয়ম নীতির বেড়াজালে তারা আটকে এই সাহায্য প্রাপ্তি পেত, এবং এতে করে তাদের সেইভাবে তারা এটা থেকে উপকৃত হতে পারত না। ধনাঢ্য ব্যক্তিদের ক্ষোভ। সেই সময়কার সময় যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, সরকার একপাক্ষিক ভাবে অর্থাৎ
জোর করে ধনাঢ্য ব্যক্তিদের উপরে দরিদ্রদেরকে এক কথায় চাপিয়ে দিয়েছিল, যেন তাদের সম্পত্তির একটা অংশ দরিদ্রদের জন্য তারা অবশ্যই ব্যয় করে অথবা দান করে। এতে করে সেই সময় ধনাঢ্য ব্যক্তিদের মাঝে একটা ক্ষোভের সঞ্চার হয় অথবা সৃষ্টি হয়, কারণ সরকার কোনো ধরনের মতামত অথবা তাদের সাথে কোনো বিষয় নিয়ে ভালোভাবে আলাপ আলোচনা না করে এই সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে তাদের এই ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং ধনী এবং দরিদ্রদের মাঝে বেশ অনেক ধরনের বিশৃঙ্খলা সেই সময় দেখা দিয়েছিল। সরকারি কর্মসূচিগুলো সমন্বয়ের অভাব। সরকারি যে সমস্ত কর্মসূচিগুলো সেই সময় নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিগুলোর মধ্যে অনেক ধরনের সমন্বয়ের অভাব ছিল। সরকারি কর্মকর্তারা বিভিন্নভাবে সেই সব কর্মসূচি যথাযথ নিয়মের সময়ে সম্পাদন করতো না, অথবা অনেক ধরনের গাফিলতির কারণে, অনেক ধরনের অব্যবস্থাপনার কারণে সেই সব কর্মসূচি থেকে দরিদ্ররা তেমন সুফলতা অথবা উপকার পেত না। তো এই যে অনেকগুলো দুর্বল দিকগুলো ছিল, এইসব দুর্বল দিকগুলোর কারণে 1601 সালের এই দরিদ্র আইন অনেক সফলতার পরেও কিছুটা তাদের ত্রুটি এবং বিচ্যুতির কারণে এখানে তারা সমালোচনার সম্মুখীন হয়েছিল। তো অন্যথায় এই আইনটা মূলত দরিদ্রদের জন্য বেশ সময় উপযোগী ছিল, কিন্তু তারপরেও আমরা জানি যে প্রত্যেক বিষয়েরই ভালো এবং খারাপ দিক থাকে। সেই দিক বিবেচনায় এই আইনেরও সফলতার পাশাপাশি কিছুটা দুর্বলতাও ছিল। যাই হোক, এই ছিল আজকে আমাদের 1601 সালের দরিদ্র আইনের সমালোচনা অথবা দুর্বল দিক। যদি আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনায় আসি অথবা আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যদি আসে যে সফলতা এবং দুর্বলতা, তাহলে অবশ্যই আমরা এই বিষয়গুলো আমরা উল্লেখ করতে পারি, যে অব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব, অথবা তত্ত্বাবধায়কদের খারাপ আচরণ, অথবা শ্রমাগার এবং দরিদ্রগারের নোংরা অথবা অস্বাস্থ্যকর পরিবেশ, যেসব পরিবেশে দরিদ্রদেরকে খুব মানবেতর জীবনযাপন করতে হতো। তো এই বিষয়গুলো যদি তুলে ফেলি তাহলে খুব সুন্দরভাবে আমাদের এই দুর্বল অথবা যে সমালোচনা, এটা খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো। এরপরে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের গুরুত্ব। ষোলোশো এক সালের দরিদ্র আইনের গুরুত্ব। আমরা জানি যে 1601 সালের এই দরিদ্র আইনকে ইংল্যান্ডের দরিদ্র আইনের ইতিহাসে একটি ঐতিহাসিক এবং অত্যন্ত ভালো একটি আইন হিসেবে বিবেচনা করা হয়েছে। তো এটা অনেক ধরনের ভালো দিকও ছিল এবং খারাপ দিকও ছিল, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। ওভারঅল আজকে আমরা এই যে আইন, এই আইনের গুরুত্বটা কতটুকু এবং এটা আসলে কি আমাদের দরিদ্রদের কোনো উপকার এসেছিল কিনা, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যদি আমরা দেখি তাহলে
প্রথমে আমরা এই 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করি। সাহায্য পুনর্বাসন ব্যবস্থা 1601 সালে দরিদ্র আইনে দরিদ্রদেরকে বিভিন্নভাবে সাহায্য প্রদান করা হতো এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা রাখা হয়েছিল। তাদেরকে অনেক ধরনের পুনর্বাসন, সেখানে কর্মসংস্থান, সেখানে গৃহ নির্মাণ করে দেওয়া হতো যেন তারা পরিবার নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। অলস ও অকর্মণ্য শ্রেণীর হ্রাস, সেই সময় দরিদ্রদেরকে 3 শ্রেণীতে ভাগ করে দেওয়ার কারণে যারা সক্ষম দরিদ্র ছিল তারা ইচ্ছা থাকা সত্ত্বেও বিনা পরিশ্রমে অথবা বসে বসে সরকারি সাহায্য সুবিধা পেত না। সেক্ষেত্রে তাদেরকে কিছু কাজ অথবা সরকারি প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে নিয়োজিত করা হতো। এইভাবে ধীরে ধীরে তাদের ভিতরে যে অলসতা অথবা অকর্মণ্যতা সেটা অনেকাংশেই লোপ পেয়ে যায় এবং তারা নিজেরাই নিজেদের ব্যয়ভার অথবা তাদের কর্মসংস্থানের মাধ্যমে পরিবারকে ভরণ পোষণে তারা উপযোগী হয়ে ওঠে। এইভাবে অনেক ক্ষেত্রে আমরা দেখি অলস অকর্মণ্য শ্রেণীর হ্রাস পায়। স্থায়ীভাবে সেবা প্রদান, তো সেই সময়গুলোতে দরিদ্রদের জন্য বিভিন্ন ভাবেই স্থায়ীভাবে যেন তারা সুন্দরভাবে পরিবার নিয়ে বসবাস করতে পারে অথবা বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করতে পারে, সেই দিক বিবেচনা করে দরিদ্রদেরকে সরকারি সহায়তা অথবা সেবা দান প্রদান করা হতো। যেসব সেবার দানের মাধ্যমে অথবা প্রদানের মাধ্যমে দরিদ্ররা তাদের অনেক ধরনের সমস্যা অথবা চাহিদা থেকে উত্তরণ ঘটাতে পারত অথবা পরিবারকে তারা খুব ভালোভাবে একসাথে নিয়ে বসবাস করতে সক্ষম হতো। সমাজকর্ম পদ্ধতির বিকাশ, সেই সময় প্রচুর পরিমাণে সরকারি প্রতিষ্ঠান অথবা দরিদ্রদেরকে সাহায্য দেওয়া সেবাদানের প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং সেই সব প্রতিষ্ঠানে দরিদ্রদেরকে সাহায্য করার জন্য প্রচুর দক্ষ লোকের প্রয়োজন হয়ে পড়েছিল। সেই ক্ষেত্রে সরকারিভাবে সেসব প্রতিষ্ঠানে অনেক লোককে নিয়োগ করা হয় এবং তারা সমাজকর্মের বিভিন্ন বিষয়গুলো, তাদের যে কার্যক্রমগুলো ছিল সেসব কার্যক্রম অ্যাপ্লাই করার কারণে তাদের ভিতরে এই পদ্ধতির অনেক ধরনের দক্ষতা এবং তারা খুব সুন্দরভাবে এইটাকে অ্যাপ্লাই করে। এর ফলে সমাজকর্ম পদ্ধতির প্রচুর পরিমাণে বিকাশ ঘটেছিল। দরিদ্রতা থেকে মুক্তি, দরিদ্ররা সেই সময় বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা এবং কর্মসংস্থানের সুযোগ পাওয়ার ফলে তাদের দরিদ্র অবস্থা অনেকাংশে দূর হয়ে যায় এবং তারা পরিবারকে নিয়ে সচ্ছল জীবনযাপন করতে সক্ষম হয়। সুষ্ঠু পরিচালনা, যেহেতু সরকারিভাবে এই সমস্ত কার্যক্রমগুলো তত্ত্বাবধান, পরিচালনা অথবা বিভিন্নভাবে তাদের দেখাশোনা করা হতো, যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যেত যে কার্যক্রমগুলো খুব সুষ্ঠু সুন্দরভাবে সম্পাদন করা হতো। এতে করে দরিদ্র অনেকাংশেই উপকৃত হতো। পূর্ণাঙ্গ দরিদ্র আইন, যেহেতু পূর্ববর্তী আইনগুলোকে
একসাথে বিবেচনা করে সংশোধন এবং পরিমার্জন পরিবর্তন করে এই 1601 সালে দরিদ্র আইন তৈরি করা হয়েছিল। তো এই আইনটাই ছিল একমাত্র পূর্ণাঙ্গ আইন, যে আইনের মাধ্যমে দরিদ্রদেরকে খুব সুন্দরভাবে সহায়তা অথবা সেবা প্রদান করা হতো। সমাজ কল্যাণে সরকারের ভূমিকা, সমাজের এই যে বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা, বিশৃঙ্খলা অথবা দরিদ্রদের যে বিভিন্ন ধরনের সরকারি সাহায্য প্রাপ্তিতা, এটার পিছনে সরকার খুব ভালোভাবে কাজ করেছিল। এতে করে সমাজের ভিতরে দরিদ্রদের এবং ধনীদের ভিতর যে একটা বৈষম্য ছিল অথবা তাদের ভিতরে যে একটা দূরত্ব ছিল, দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব নিরসনে দূর করার ক্ষেত্রে 1601 সালের দরিদ্র আইন খুব কার্যকর ভূমিকা পালন করেছিল। সামাজিক দায়িত্ববোধ, 1601 সালের দরিদ্র আইন সামাজিক দায়িত্ববোধ গ্রহণের ক্ষেত্রে অথবা সমাজের ভিতরে যারা একটু সচ্ছল ছিল, বিত্তশালী ছিল, তাদের যে দরিদ্রদের প্রতি দায়িত্ব কর্তব্য ছিল সেটা জাগ্রত করে তোলে এবং তারা দরিদ্রদেরকে বিভিন্ন ভাবে তাদের সম্পদ থেকে অথবা অর্থ থেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করে। এতে করে তাদের ভিতরে সুসম্পর্ক তৈরি হয় এবং সমাজের ভিতরে যে শ্রেণী বৈষম্য ছিল সেটা অনেকাংশে দূর হয়ে যায়। সম্পদের সদ্ব্যবহার, দরিদ্রদের সাহায্য করার জন্য বিভিন্ন ভাবে সরকারি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার ফলে আঞ্চলিক অথবা স্থানীয় পর্যায়ে যেসব সম্পদগুলো ছিল সেগুলোকে সুন্দর ব্যবস্থাপনা অথবা পরিকল্পনার মাধ্যমে সেখান থেকে খুব ভালোভাবে সৎ ব্যবহার করে ভালো ফসল উৎপাদন করে অথবা পণ্য উৎপাদন করে অথবা বিভিন্নভাবে দরিদ্রদেরকে সহায়তা করা হতো। এতে করে আমাদের যে সরকারি যে অব্যবহৃত সম্পদগুলো ছিল, পরিত্যক্ত সম্পদগুলো ছিল, সেগুলো খুব ভালোভাবে কার্যকর অথবা পদক্ষেপ গ্রহণ করার ফলে সেই সব অব্যবহার্য সম্পদগুলো মূল্যবান সম্পদে পরিণত হয় এবং সেখান থেকে দরিদ্রদেরকে বিভিন্ন ধরনের সহায়তা অথবা সাহায্য সহযোগিতা করা হয়েছিল। অপরাধের পরিমাণ হ্রাস, যেহেতু বিভিন্ন ভাবে দরিদ্রদেরকে সাহায্য সহযোগিতা করা হতো, তাদের ভিতরে তেমন কোনো ধরনের অভাব বোধ অথবা কোনো ধরনের সমস্যা ছিল না, যার কারণে তখন মানুষ তাদের যে অপরাধ প্রবণতা সেখান থেকে তারা বের হয়ে আসে অথবা তাদের কমে যায়। এক পর্যায়ে দেখা যায় যে সমাজের ভিতরে আর কোনো ধরনের অপরাধ সংঘটিত তেমন হতো না, সমাজের সবাই খুব সুখে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে বসবাস করত। আইনের দৃষ্টান্ত অন্যান্য দেশে অনুসরণ, 1601 সালের দরিদ্র আইন এত বেশি পরিমাণে জনপ্রিয় হয়েছিল যে শুধুমাত্র ইংল্যান্ডের ভিতরে এই আইনটা সীমাবদ্ধ ছিল না। পরবর্তীতে এই আইনের কার্যকারিতা এবং সফলতা বিবেচনা করে অন্যান্য দেশও এই আইনটাকে তাদের দেশে দরিদ্রদের কল্যাণের জন্য অথবা দরিদ্রদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেই সব ক্ষেত্রে এই আইন থেকে তারা অনেক ধরনের বিষয়গুলোকে তাদের দেশেও
সংযোজন করেছিল এবং সেইভাবে তারা দরিদ্রদেরকে সাহায্য সুবিধা করে অনেক সফলতা অর্জন করেছিল। তো পরিসমাপ্তিতে আমরা বলতে পারি যে 1601 সালের দরিদ্র আইন সত্যিকার অর্থেই দরিদ্রদের জন্য অথবা দরিদ্রদের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছিল, যাহাতে দরিদ্ররা খুব ভালোভাবে সরকারি এবং দেশের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যে বিভিন্ন ধরনের অধিকারগুলো আছে সেগুলো যেন তারা যথাযথভাবে পেতে পারে। তো সেইভাবেই এই আইনটাকে করা হয়েছিল, যার কারণে 1601 সালের দরিদ্র আইনকে এখনো বিভিন্ন ভাবে আমরা এই আইন থেকে অনেক কিছু আমরা এখনো গ্রহণ করে থাকি আমাদের বিভিন্ন ধরনের সহায়তা অথবা সেবা প্রদানমূলক যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেসব বিষয়গুলোতে। তো আজকের আলোচনায় আমরা বলতে পারি যে 1601 সালের আইন দরিদ্র সহায়ক আইন ছিল এবং এই আইনের যদিও বা কিছুটা দুর্বলতা অথবা কিছুটা সমালোচনা থাকা সত্ত্বেও প্রকৃতপক্ষে এই আইনটা দরিদ্রদের জন্যই গঠন করা হয়েছিল অথবা তৈরি করা হয়েছিল এবং এই আইন থেকে দরিদ্ররা অনেক উপকৃত হয়েছিল, যার কারণে এই আইনটাকে একটি আদর্শ আইন অথবা মডেল আইন অথবা ঐতিহাসিক আইন হিসাবে বিবেচনা করা হচ্ছে। ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্রদের জন্য যতগুলো আইন তৈরি করা হয়েছিল সেই সব আইনগুলোর মধ্যে এই আইনটাকেই অন্যতম অথবা প্রথম সারি অথবা 1 নম্বরে বিবেচনা করা হচ্ছে। তো আজকে আমরা আলোচনা এই পর্যন্ত রাখছি। আগামী ক্লাসে আমরা আবার নতুন কোনো আইন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।